নাটোরের সড়কে মৃত্যুর মিছিল, ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 7 জন সহ নিহত 8। অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। আমি মনে করি বনপাড়ার দিক থেকে ছাড়িয়ে আসা একটি মাইক্রোবাস আর ঢাকার দিক থেকে ছেড়ে আসা একটু ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়, 5 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। স্কুল ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 32। বার্ন ইনস্টিটিউটে ভর্তি 44, 8 জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিফিংয়ে জানালেন ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। মাইলস্টোন ঘিরে আজও উৎসুক জনতার ভিড়। নিহতের সংখ্যা নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান পরিচালনা পর্ষদের। সরকার চাইলে পদত্যাগ, জানালেন শিক্ষা উপদেষ্টা। আমার তো নিয়োগকর্তাও রয়েছে, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। কুমিল্লায় চলছে এনসিপির পদযাত্রার প্রস্তুতি। কোথাও আওয়ামী লীগ মাথাচাড়া দিলে ঐক্যবদ্ধভাবে করা হবে প্রতিহত। চাঁদপুরে পথসভায় সার্জিসের হুঁশিয়ারি। আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। হবিগঞ্জে 4 জনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য নিয়ে বিভ্রান্তি। মদপানের অভিযোগ ওঠায় বিড়ম্বনায় পরিবার। আমার জায়গা থেকে আমাদের কোনো এখতিয়ার নেই যে কেউ মদ্যপান করে মারা গিয়েছে কিনা, সেটি আমি বলার মতো আমার সুযোগ নেই। আসলে কি ঘটছে এটা জানার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 7 জন সহ মোট 8 জন। সকালে নাটোরের বড়াই গ্রামের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মারা যান মাইক্রোবাসে থাকা সবাই। মুহূর্তেই না ফেরার দেশে পরিবারের 7 সদস্য। চোখের সামনে মরদেহ থাকলেও যেন বিশ্বাস হচ্ছে না স্বজনদের। কিভাবেই বা মানা যায় আপনজনদের এমন পরিণতি? অসুস্থ আত্মীয়কে দেখতে কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ এলাকা থেকে মাইক্রোবাসে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন জাহিদুল ইসলাম, তার স্ত্রী শেলি খাতুন, শেলির বোন আঞ্জুমানারা, আন্নি খাতুন সহ তাদের আরও 3 স্বজন। নাটোরের বড়াই গ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আড়াইমারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। ঘটনাস্থলেই মারা যান 5 জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় চালক সহ আরও 3 জনের। ভাবি খুব অসুস্থ, সে ভাবিকে দেখতে যাচ্ছিল সকালে 8:30 থেকে 8:30টার মধ্যে উনি বের হয়। তারপরে তো এই যে এখানে এসে অ্যাক্সিডেন্ট করে। চরম নির্মম একটা অ্যাক্সিডেন্টে আমার পরিবারের সকলেই মারা গেছে। আমরাও ব্যথিত। আপনারা সবাই দোয়া করবেন যেন বিদেহে আত্মার শান্তি আসে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। মরদেহ উদ্ধার করে নেওয়া হয় হাইওয়ে থানায়। প্রাথমিক যেটা আমাদের স্পট এসে যেটা মনে হচ্ছে, মূলত ট্রাকটাই তার রং লেনে পরিবর্তন করে আসার কারণে মূলত মুখোমুখি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে আমাদের মনে হচ্ছে। স্থানীয়রা বলছেন বনপাড়া হাটিকুমরুল ব্যস্ত মহাসড়ক, অথচ 2 লেনের কারণে বড় একটি অংশই দুর্ঘটনাপ্রবণ। 4 লেন করলে অ্যাক্সিডেন্টটা কমবে আমি মনে করি, কারণ এত বড় দুর্ঘটনা হয়। এর আগে 29 জন একসাথে মারা গেছে, তারপরে 6 জন একবার মারা গেছে। অতিরিক্ত গতি যেটা, এটা হাওয়াই পুলিশকে একান্তভাবে দেখার জন্য আন্তরিকভাবে জানাচ্ছে। কি কারণে এই দুর্ঘটনা তার তদন্ত চলছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারী। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 32 হয়েছে। এখনও সিএমএইচ মর্গে রাখা 6 মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিএনএ অ্যানালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, সিআইডি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনায় আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী এবং অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানা সহ তালিকা প্রস্তুতির 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। আগামী 3 কর্মদিবসের মধ্যে ওই প্রতিবেদন জমা দেবে কমিটি। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে 44 জন চিকিৎসাধীন আছেন, আর তাদের মধ্যে 37 জনই শিশু। বিকেলে এক ব্রিফিং এই তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন। তিনি বলেন, চিকিৎসাধীনদের মধ্যে 8 জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছে। তুলনামূলক কম ঝুঁকিতে আছে 13 জন, আর বাকিরা কিছুটা ঝুঁকিমুক্ত। সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন উল্লেখ করে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেছেন, তাদের পরামর্শ নিয়েই রোগীদের সুস্থ করে তোলার প্রাণপণ চেষ্টা চলছে, আর রোগীদের বয়স বিবেচনায় নিয়েই চিকিৎসা সেবা চলছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। এদিকে রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার 3য় দিনেও অনেকেই স্কুলের সামনে আসছেন। শিক্ষার্থী থেকে শুরু করে অনেক অভিভাবকরাও ক্যাম্পাস এলাকায় আসছেন। তবে আজ স্কুলের প্রধান ফটক বন্ধ। দর্শনার্থী, সাংবাদিক কাউকে আর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্কুলের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, তবে শিক্ষকদের স্কুলে প্রবেশ করতে দেখা গেছে। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের উপর দিয়ে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানিয়েছেন এবং জানালেন তারা এখনো ট্রমার মধ্যে আছেন। আগামী রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। আর মৃতের সংখ্যা নিয়ে যা শোনা যায় তা সত্য নয়, তবে তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি। তার ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে, এটা মনে হয় না যে ওরা স্বাভাবিক হতে পারে। যেহেতু পরীক্ষা চলতেছে তো মিসদের হাতে তার কিছু নাই, তো যখন পরীক্ষা আবার হবে তখন আবার আসবো আর কি। আমাদের এই কলেজের উপর থেকে সব ধরনের প্লেন নো ফ্লাইং জোন ঘোষণা করা উচিত আমাদের সবার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে। মাইলস্টোন স্কুলের সামনে সহকর্মী তানফির মৌসুম আছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। তানফির, আজ তো স্কুলের ভেতরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। স্কুলে কন্ট্রোল রুম কি খোলা হয়েছে? আরেকটি বিষয় জানতে চাই, নিখোঁজ যারা আছেন তাদের স্বজনের খোঁজ খবর নিতে কেউ আসছেন কিনা একটু জানাবেন। বৃষ্টি, কন্ট্রোল রুম খোলা হলেও সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং আমরা আশপাশে যতগুলো সম্ভাব্য জায়গা রয়েছে স্কুলের বাইরে পুরোটা যে চারপাশের যে এলাকা সেটা আমরা ঘুরে দেখেছি, সবার সাথে কথা বলেছি, কেউই আসলে এই বিষয়টি নিয়ে জানে না, এই বিষয়ে অবগত নন। একটি সম্ভাবনা থাকতে পারে যে কন্ট্রোল রুমটি হয়তো স্কুলের ভিতরে স্থাপন করা হয়েছে, কিন্তু যেহেতু এখন সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেজন্য সেখানে আসলে কন্ট্রোল রুমের আসলে কী কার্যক্রম সেটি আসলে বলা কঠিন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল যে আসলে যাদের সন্তান সন্ততি নিখোঁজ হয়ে গেছে তারা কেউ আসছেন কিনা, সেরকম কাউকে আমরা দেখিনি বা কারো আত্মীয় স্বজন বা কারো পরিবারের কোনো সদস্য এই স্কুলে পড়তেন এমন কারো আহাজারিও আমরা দেখিনি। এখানে আসলে যারা আসছেন তারা আসলে দেখতে আসছেন, তারা একটু এই দুর্ঘটনার স্পটটি দেখবেন। এবং এখন যেহেতু বিকাল হয়ে গেছে, এখন এই সামনের ওই গেটের অংশটিতে কিছুক্ষণ আগের চাইতেও ভিড় বেশি এবং এদের মধ্যে আমরা অনেকেই দেখেছি যারা বরিশাল থেকে এসেছে, নারায়ণগঞ্জ থেকে এসেছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। শুধুমাত্র একটি কারণেই এসেছেন তারা, যে তারা এই দুর্ঘটনার স্থলটা দেখবেন, তারা পরিদর্শন করবেন এবং এটি দেখে আসলে সামনাসামনি দেখে নিজেদের যে কৌতূহল সেই কৌতূহল মিটাবেন। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা এরকমও বলেছেন যে তারা গত পরশু আসতে চেয়েছিল, তারা পারেননি, তাই অবশেষে তারা বাধ্য হয়ে আজকে এসেছেন। এবং আমরা দেখছি যে আসলে অনেক এই যে মানুষজনের যে ভিড় এই গেটের সামনে, সবাই আসলে এই গেটের যে
ভিতরে তাকিয়ে তারা দেখছে স্কুলের ভিতরের অংশটুকু এবং চারপাশে এখানে যেহেতু ঠিক ডান পাশ বরাবর একটি সংকীর্ণ রাস্তা চলে গেছে, সেই রাস্তাটি প্রচণ্ড এবড়োখেবড়ো এবং সেখানে নির্মাণ কাজও চলছে। সেখানেও আমরা দেখেছি যে আসলে প্রচুর মানুষ ভিড় করেছে এবং তাদের আগ্রহের কাছে আসলে কোনো কিছুই বাদ মানছে না। এবং আসলে আমরা অনেকের সাথেই কথা বলেছি, তাদের কথা হচ্ছে যে এখানে আসলে তাদের কোনো পরিবার পরিজন আত্মীয় স্বজনই আসলে কেউ এখানে পড়েন না, তারা শুধুমাত্র দেখতে এসেছেন। কারণ এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা, সে দুর্ঘটনাটা দেখার পর আসলে তারা নিজেদেরকে ধরে রাখতে পারেননি। বৃষ্টি, উৎসুক জনতার ভিড় বেশি, কিন্তু নিখোঁজদের স্বজনদের কাউকে আপনি দেখেননি সেখানে, যেমনটি শুনলাম। ধন্যবাদ তানফির। এই বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে কাউকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নিং বডির চেয়ারপারসন মমতাজ বেগম। যমুনা টিভিকে তিনি জানিয়েছেন, হতাহতদের তালিকা নিয়ে কমিটি কাজ করছে, এরপর সকল সন্দেহ দূর হয়ে যাবে বলে তিনি আশা করেন। জানান, শিক্ষার্থীদের কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে। কোনো কিছুতে আমরা বিচলিত তো হওয়ার জন্য কালকে ও বললো যে এখন ওখানে ওরা বললো যে কি কাউন্সিলিং করার জন্য ওরা এখন আবার লোক আনছে, যে বাচ্চারা যদি ভাবে গিয়ে থাকে তাহলে পরে এটা তাদেরকে বোঝানো উচিত। আমরা কি তো এরকম তো আছি, তো কালকে পশ্চিম মধ্যে হয়তো ডেভেলপমেন্ট বুঝতে পারবে। মাইলস্টোনের ঘটনায় মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না, সরকার চাইলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ারা ব্রার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া সহ শিক্ষার্থীদের দাবি পূরণ করতে সরকার কাজ করছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। এখানে মন্ত্রণালয়ের গাফিলতি ছিল না বলে জানান শিক্ষা উপদেষ্টা। আর স্থগিত হওয়া দুটি পরীক্ষা সুবিধাজনক তারিখে একই দিনে সকালে ও বিকালে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। এখানে কোন রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আমার তো নিয়োগকর্তাও রয়েছে, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। রাজনীতির মতো অর্থনীতিতেও থাকতে হবে লেভেল প্লেইং ফিল্ড, আর সেখানে দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ময়মনসিংহে সিলভার ক্যাসেলে বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে অংশ নেন তিনি। বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের হাত ধরেই বাংলাদেশকে গড়ে তোলা হবে। ব্যবসা বাণিজ্য পরিচালনায় আমলাতান্ত্রিক জটিলতা দূর করা হবে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব আইন সংস্কারও করা হবে। আরো বলেন, বিগত দিনে অর্থনীতি তুলে দেওয়া হয়েছিল লুটেরাদের হাতে। সম্মেলনের বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। আমরা যেটা দেখছি বিগত ১.৫ শতকে, সেটা জনগণ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে তুলে দিয়েছে অর্থনীতি। এই লুটেরারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, বাংলাদেশের যত মেগা প্রজেক্ট সেগুলো লুণ্ঠন করেছে। কুমিল্লায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহর, চলছে পদযাত্রা, পথসভার প্রস্তুতি। এর আগে চাঁদপুরে এনসিপির কর্মসূচি চলে। শহরের বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিশ আলম বলেছেন, কোথাও আওয়ামী লীগ মাথাচাড়া দিলে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আর এ সময় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। এরপর শাহরাস্তির দোয়াভাঙ্গায় সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। এর আগে জেলা সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। বিরোধী যারা লড়াই করেছি, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত।
এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজ কুমিল্লায়। আমাদের সহকর্মী খোকন চৌধুরী খোঁজখবর রাখছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। খোকন, এই পথসভা সম্পর্কে জানতে চাচ্ছি, আজকের কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। এই মাত্র শহরে যারা যে এনসিপি নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু শহরে প্রবেশ করেছেন। এখন ঠিক থমসন ব্রিজ এলাকায় রয়েছেন। এই মাত্র তারা তাদের গাড়ি বহর থেকে নামছেন। এখান থেকেই কিন্তু আসলে পদযাত্রার যে কর্মসূচি সেটি শুরু হবে এবং এখান থেকেই তাদের কর্মসূচির অংশ হিসেবে তারা টাউন হল মাঠে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত জনসভা শেষেই কিন্তু তাদের পরবর্তী যাত্রা শুরু হবে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন। তবে এখানে কিন্তু যে এনসিপি আহ্বায়ক হোসেন তারা কিন্তু আসেনি, এখানে এসেছেন যিনি তার মধ্যে রয়েছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। তো এখন কিন্তু তাদের যে পদযাত্রার যে প্রস্তুতি সেটি কিন্তু তারা শুরু করছেন। এখান থেকেই তাদের পদযাত্রা শুরু হবে এবং এখান থেকেই টাউন হল মাঠে গিয়ে তাদের জনসভার মধ্য দিয়ে এখানকার যে কর্মসূচি শুরু করবে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তাদের ইতিমধ্যে কিন্তু তাদের যে পদযাত্রার যে প্রস্তুতি সেটি কিন্তু তারা করছেন এবং তারা গাড়ি ভোর থেকে নেমে তাদের যে হাঁটার যে প্রস্তুতি সেটি কি এছাড়া কিন্তু এখন কিন্তু তাদের পদযাত্রাটি শুরু হয়ে গেল এবং এই যাত্রাটি কিন্তু যে কুমিল্লা নগরীর সমাপ্ত হবে এবং এই কর্মসূচি শেষেই তারা কিন্তু কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে এবং পরবর্তী যাত্রা তাদের ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। তবে এখানকার যারা বিশেষ করে আপনি জানেন যে জুলাই আগস্ট কিন্তু কুমিল্লার যে আন্দোলনের মধ্যে কিন্তু বেশ অবদান রয়েছে, তাই কুমিল্লার প্রত্যাশার জায়গাটাও একটু বেশি। সাধারণ মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছেন যে আজকে এনসিপি নেতৃবৃন্দের পক্ষ থেকে আসলে পরবর্তী কি ধরনের ঘোষণা আসে এবং তাদের পরবর্তী এবং জানবো এবং দেখছিলাম আমরা যে পদযাত্রা কর্মসূচি সেটি শুরু হয়েছে। ধন্যবাদ খোকন। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরো 2টি মামলা হয়েছে। সংঘাতের দিন জেলখানায় হামলা ভাঙচুরের ঘটনায় 160 জনের নাম উল্লেখ, অজ্ঞাত 1000 জনকে আসামি করে সদর থানায় মামলা করেছে জেলার। অপরদিকে টুঙ্গিপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনের দায়ের করা মামলায় আসামি করা হয়েছে 282 জনকে। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো 10-এ, আর মামলাগুলোতে আসামি করা হয়েছে 9846 জনকে। গ্রেফতার করা হয়েছে 322 জনকে। গত বুধবার গোপালগঞ্জে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা চালায় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সহিংসতায় 5 জন নিহত হন। হবিগঞ্জে বিপাকে পড়েছে 4টি পরিবার। জেলা প্রশাসনের চিঠিতে তাদের পরিবারের 4 সদস্যের মৃত্যু মদ পানে উল্লেখ করা হয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে এ বিষয়ে কোনো তথ্য জেলা প্রশাসনকে দেয়া হয়নি। আর জেলা প্রশাসক জানিয়েছেন প্রকৃত ঘটনা জানতে কমিটি গঠন করা হয়েছে। জুলাই আন্দোলনের সন্তান আর বছর না ঘুরতেই স্বামী রতনশীলের মৃত্যু, অথই সাগরে রুবি রানী শীল। জীবনের কঠিনতম এমন সময়ে আবার জুটেছে অপবাদের বোঝা। আমার জামাই কোনো কিছু খাইয়া মারা গেছে, আমার জামাইও ভালোভাবে মারা গেছে। মানুষে আমার বাবা তুলে মদ খাইয়া মারা গেছে, মিথ্যা অনুভব। 16 ও 17 জুলাই হবিগঞ্জের বিভিন্ন এলাকায় 4 জনের মৃত্যু হয়। এর মধ্যে 3 জনই সনাতন ধর্মাবলম্বী, যাদের সৎকারও হয় 17 জুলাই। কিন্তু পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মদ পানে মারা গেছেন তারা। এতে বিড়ম্বনার মুখে পড়ে শোকাহত পরিবারগুলো। এইগুলা তো আমরা যেগুলা ফেসবুকে ছড়াইতেছে এগুলো সব ভিত্তিহীন, আর আমরা এইগুলার কারণে আমরা নিজ এলাকাবাসীর কাছে 18 জুলাই ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি করেন জেলা প্রশাসক। চিঠিতে উল্লেখ করা হয়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে বাংলা মদ পান করায় মৃত্যুবরণ করেছেন 4 ব্যক্তি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় মদ পানে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য জেলা প্রশাসনকে দেয়নি তারা। আমার জায়গা থেকে আমাদের কোনো এখতিয়ার নেই যে কেউ মদ্যপান করে মারা গিয়েছে কিনা, সেটি আমি বলার মতো আমার কিন্তু সুযোগ নেই। জুলাই শহীদ পরিবারকে জড়িয়ে এমন ঘটনাকে ফেসিবাদী স্টাইল বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
মেডিকেল রিলেটেড যে কোনো মন্তব্য করতে হবে এক্সপার্টদেরকে নিয়ে। আমরা বলবো যে এক্সপার্টাইজদের কাছে আসলে যে কোনো মন্তব্য সবকিছু ছেড়ে দেওয়া উচিত। হাসপাতালের তথ্য বলছে 4 জনের মধ্যে কেউ কিডনিজনিত সমস্যায়, কেউ মারা গেছেন হৃদরোগে। গ্যাসপিং হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে, পোস্টআপ না হয়ে অ্যাকিউট রেনাল ফেলিওর হয়ে মারা গেছে। আমরা এগুলোই কজ দিব, আমরা তো ওইরকম কজ দিতে পারবো না যেটা আপনার সামাজিকভাবে হেয় করবে, এরকম কজ তো আমরা দিতে পারবো না, তো আমরা শিওর না। সচেতন মহল বলছে তথ্য প্রমাণ ছাড়া কাউকে সামাজিকভাবে হেয় করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাদেরকে এইভাবে হুট করে এই একটা অপবাদ দিয়ে দেওয়া, যে কোনো প্রশাসনের যে কোনো পর্যায়ের থেকেই হোক, আমি মনে করি এটা খুবই দুঃখজনক। জেলা প্রশাসক বলেন, আসল ঘটনা জানতে কমিটি গঠন করা হয়েছে। আসলে কি ঘটছে এটা জানার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আশা করি ওই কমিটি এটা উদ্ঘাটন করতে পারবে। নির্দোষ কোনো পরিবার যেন অপবাদের শিকার না হয় সেদিকে নজর রাখার তাগিদ শহরবাসীর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। এক দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দুপুরে লঞ্চঘাট থেকে মিছিল নিয়ে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য স্বায়ত্তশাসিত কমিশন গঠনের দাবি জানান। আহ্বান জানান বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি মডেলের আদলে একটি কার্যকর কাঠামো গঠনের। ভয় আর শঙ্কা নিয়ে চলছে ঝিনাইদহের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। কর্তৃপক্ষ কয়েক ধাপে সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, প্রায়ই খসে পড়ছে পলেস্তারা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। মনোমুগ্ধকর এই সড়ক ধরে কিছু দূর হাঁটলেই ঝিনাইদহের সদর পৌরসভার মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠে শিক্ষার্থীদের এমন চঞ্চলতা নিত্যদিনের চিত্র। 1972 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও মূল ভবন নির্মাণ হয় 1993-94 অর্থ বছরে। এরপর দীর্ঘ সময় পার হলেও কোনো সংস্কার আর হয়নি। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে খসে পড়ছে পলেস্তারা। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ক্লাসরুমের উপরে খুব ফাটা ফোটা, আমরা খুব আতঙ্কে আছি, কখন ভেঙে পড়ে যেতে পারে। সবসময় চিন্তা থাকে যে বহুত পুরাতন স্কুল, এরকম ফাটল ধরেছে, ফাটল ধরার কোনো সরকার উন্নয়নের কোনো নাই। তো আমরা সেই হিসেবে খুব আতঙ্কে আছি। স্কুলটা যদি নতুন করে তৈরি করতো তাহলে তো ভালো হতো। ছেলেপিলে স্কুলে পাঠালো একটা ভয়, পুরনো স্কুল কোনো সমস্যা হবে কি না। অঞ্চলের আশপাশে অন্তত 5 কিলোমিটারের মধ্যে নেই অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তাই ঝুঁকি থাকলেও সন্তানকে পড়াশোনা করতে বিদ্যালয়ে পাঠাচ্ছেন বাবা মায়েরা। সংস্কার না হওয়ায় চিন্তিত বিদ্যালয়ের শিক্ষকরাও। জানান, সংশ্লিষ্ট দফতরে একাধিকবার ধর্ণা দিলেও সংস্কার তো হয়নি, মিলেছে শুধু আশ্বাস। ফাটল আছে যথেষ্ট পরিমাণে, আর কখন কোথায় যে ভেঙে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। তা আমরা তো বাচ্চাদের নিয়ে, সোনামণিদের নিয়ে খুবই আতঙ্কিত। আমরা অফিসে জানালে ওরা অফিস কর্তৃপক্ষ এ বিষয়ে দেখে শুনে ওরা সিদ্ধান্ত নিল যে আমরা অতি শীঘ্রই এই স্কুলের যাতে বিল্ডিং করা যায় এরকম একটা পদক্ষেপ নেব। পুরনো আশ্বাসই নতুন করে দিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। জানান, সরেজমিনে ঘুরে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা পিডিবি 5-এ ওখানে ভবন করার জন্য অলরেডি প্রস্তাব দিয়েছি। আশা করি পিডিবি 5 আমরা ওখানে একটা নতুন ভবন পাবো। 30টি নতুন ভবন পেলে ওই স্কুলে যে পুরাতন ভবনটি আছে সেটিকে রিপ্লেস করা হবে এবং নতুন ভবনে আমাদের স্কুলের কার্যক্রমগুলো চলবে। বর্তমানে 5 জন শিক্ষক ও 3 শতাধিক ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। সাইফ আহমেদ, যমুনা নিউজ। হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে 45টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত অভিযান চলে। এ সময় জেলা সদর হাসপাতাল, এম এ মোতালেব চত্বর, বাস টার্মিনাল এলাকার ফুটপাত, সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট সহ নানা স্থাপনা উচ্ছেদ করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর নির্বাহী কর্মকর্তা। হবিগঞ্জ মৌলভীবাজারের 13টি চা বাগান ঘিরে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে
কয়েকশো শ্রমিক জড়ো হন। তারা বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। অভিযোগে বলেন, অতীত দুর্নীতির কারণে চাকরিচ্যুত একজন ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন বিভিন্ন বাগানের কর্মকর্তা ও শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। বাগান যখন উন্নতির দিকে, তখন স্বার্থান্বেষী মহলটি এসব অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন চা শ্রমিকরা। আমরা আজকে আমার 3 মাসের বেতন নাই। আমার যে স্টাফ পুলিশ সর্দাররা ওনাদেরও আজকে 7 মাস ধরে যাবত কোনো পেমেন্ট নাই। আমরা কিভাবে চলতেছি? এই চাঁদাবাজি লোকের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের বেতন ভাতা আটকায় রাখছে। মোবাইলে ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখছি উনি আমাদের এই বাগানের সমস্যার জন্য উনি খুব হয়ে দাঁড়াইছে। আমরা চাইতেছি তাড়াতাড়ি তার বিচার হোক। চলাচলের সেতুই গলার কাঁটা। নেত্রকোনার মগরা নদীর উপর 6টি ব্রিজই অপরিকল্পিতভাবে নির্মিত। নিচ দিয়ে নৌকা চলাচল তো দূরের ব্যাপার, স্বাভাবিক পানির প্রবাহও আটকে যাচ্ছে। বিশেষজ্ঞের প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। 236 ফুট দীর্ঘ কংক্রিটের ব্রিজ মগরা নদীর বুকে দাঁড়িয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। নির্বিঘ্নে চলছে প্রাইভেট কার সহ 3 চাকার বাহন। 2020 সালে নির্মিত হয় নাগরা সেতুটি। তবে প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। শুরু থেকেই সেতুতে ত্রুটি থাকার অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। নদী থেকে উচ্চতা কম হওয়ায় চলতে পারে না নৌযান, এমনকি বিঘ্নিত স্বাভাবিক পানি প্রবাহ। এতে আটকে আছে বিপুল পরিমাণ কচুরিপানা। মগরা নদী আসলে ছিল এই শহরের প্রাণ। কিছু অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে এই মগরা নদী এখন মৃতপ্রায়। আমরা ছোটবেলা দেখছি কি সুন্দর করে নৌকা গেছে, আর এই ব্রিজটা এমন করছে কচুরিপানার মধ্যে যাইতে পারতেছে না। এগুলোও পরিকল্পিত হয়েছে, কারণ এই নিচু ব্রিজগুলা করাতে আমাদের যে এদিক দিয়ে আপনার নৌ চলাচলগুলা বন্ধ হয়ে গেছে, যে জন্য পরিবহন ব্যবস্থা খুবই সংকট। শুধু নাগরা নয়, মগরা নদীর ওপর নির্মিত 6টি সেতুরই একই হাল। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। দায়সারা কাজের প্রতিবাদ জানিয়ে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করার দাবি স্থানীয়দের। যদি পূর্ণভাবে পরিকল্পনা করে এই ব্রিজগুলি করা হইতো, তাহলে নৌকা চলাচলও হইতো, পানি নিষ্কাশনও হইতো। ঠিকাদারদের লাভের জন্য বা যারা বাস্তবায়ন করেছে তাদের লাভের জন্য করা লাগবে, শুধুমাত্র করে দিয়েছে, বুঝিয়েছে যে মানুষকে আপনাদের চলাচলের জন্য আমরা এটি করে দিয়েছি। যতগুলো ব্রিজ করছে আপনার প্রত্যেকটা ব্রিজই আপনার খুব নিচা করে ফেলছে, যার জন্য নদীগুলার খুব ক্ষতি হইতেছে। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের কথা স্বীকার করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। বিশেষজ্ঞদের প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ব্রিজগুলো তখন নির্মাণ করা হলেও এর নেভিগেশন ফ্যাসিলিটিসটা রাখা হয় নাই, যে কারণে নৌ চলাচল হচ্ছে না। সংশ্লিষ্ট মহলে আমরা পত্র দেব, অবহিত করব, যাতে করে এগুলো ভেঙে নতুন করে আবার নেভিগেশন ফ্যাসিলিটিসটাকে বজায় রেখে ব্রিজগুলো করা যায়। অপরিকল্পিত এসব সেতু নির্মাণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অভিযোগ সংশ্লিষ্টদের। জারিন অর্নি, যমুনা নিউজ।